আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নিয়মিত পডকাস্ট শো ক্যাম্পাস পালসের ৬ষ্ঠ পর্বে। আচ্ছা, শুরুতে আমি আমার দর্শককে একটা প্রশ্ন করতে চাই। যারা মেল লিডার আছেন তাদেরকে বাংলায় আমরা নেতা বলি, যারা ফিমেল লিডার আছেন তাদেরকে কিন্তু আমরা নেত্রী বলি, কিন্তু যারা একই সাথে নেত্রী এবং নেতার স্ত্রী তাদেরকে কি বলা যায়? এই প্রশ্নের উত্তরটি আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে তা কমেন্ট করে আমাকে জানান। আমাদের ক্যাম্পাস পালসের আজকের পর্বে অতিথি হিসেবে আছেন খুবই বিশেষ একজন, যিনি একই হাতে ঘরের রাজনীতি এবং মাঠের রাজনীতি দুটোই কিন্তু সামলান। আপনাদের কৌতূহল আর না বাড়িয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের অতিথি শ্যামলী সুলতানা জেদনির সাথে, যিনি একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন এবং বর্তমানে আছেন জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে, এবং তিনি কিন্তু এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদের সহধর্মিণী। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপু, আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন। আমি জানতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বা জুলাই গণ অভ্যুত্থানের সময় অবদান কী ছিল? এই অবদানগুলো সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। দেখেন, ২৪-এর পরে আজকের এই সময়েও এসে আমাদেরকে বারবার প্রাইভেট ইউনিভার্সিটির অবদানগুলোকে তুলে ধরতে হয়, কারণ এই বিষয়গুলো নিয়ে খুব কম মানুষই কথা বলে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মোটা দাগে আন্দোলন শুরু করে 18ই জুলাই, তবে 16 জুলাই থেকে বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করে। একই সাথে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম তাদের আন্দোলন শুরু করে 5ই জুন থেকে, আপনাদের যেই কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারের সামনে থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে, তখনও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে আন্দোলনে যোগ দেয়। তবে এই সংখ্যাটা খুবই কম ছিল এবং তারাই যোগ দেয় যাদের পূর্বের কোনো রাজনৈতিক পরিচয় ছিল, বিভিন্ন ছাত্র রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল। কিন্তু যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, আমার মতো যারা একেবারেই সাধারণ শিক্ষার্থী ছিল কেবল, তাদের যাত্রাটা শুরু হয় 16ই জুলাই, কিংবা মোটা দাগে আমরা 18 জুলাই থেকে বলতে পারি। আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে কিন্তু কোটার যেই আন্দোলন হয়, কোটা সংস্কারের আন্দোলন, এটা নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা ছিল না, কেননা তাদের কাছে এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যতটা গুরুত্ব সহকারে এই কোটার বিষয়টাকে আমলে নেয়, তারা এটা ওইভাবে আমলে নেয় না। তবে 16ই জুলাই থেকে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যখন নির্মমতা শুরু করে এই বাংলাদেশের প্রশাসন, তখনই কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মনে হয় যে না, আমার ভাইদের জন্য, আমার ভাইদের উপর যে নির্মমতা হয়েছে, আমার বোনদের উপর যে অত্যাচার হয়েছে, এগুলোর বিরুদ্ধে এবং এগুলোকে রুখে দিতে এবার আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। তো আমার যতটুকু মনে পড়ে যে 15ই জুলাই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কিন্তু এই প্রশাসন, বাংলাদেশের প্রশাসন নির্মমতা চালায় এবং যে মেয়েদের হলগুলো রয়েছে সেই হলগুলোতে ইটপাটকেল ছোড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা। একই সাথে আপনাদের হলগুলোর সামনে ককটেলও ফাটানো হয়। তো এই যে নির্মমতা শুরু হয়, তখনই কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে এবং আপনাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের সাথে যে নির্মম আচরণ করা হয়েছে, এসব কিছু রুখে দিতেই কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে 16ই জুলাই থেকে। আচ্ছা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান তাহলে আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে বা আন্দোলনকে আরও বেগবান করতে সাহায্য করেছে। আপনার কি মনে হয় একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আন্দোলনের পরবর্তী সময়ে, অর্থাৎ 5ই আগস্টের পরে, আপনারা সেটার যোগ্য স্বীকৃতি পেয়েছেন?
প্রথমত অবশ্যই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এই আন্দোলনে অংশ না নিত, সেক্ষেত্রে এই আন্দোলন কতটুকু সফল হতো এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। কারণ 15ই জুলাইয়ের আপনাদের উপর অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর যখন প্রশাসন হামলা করে, তখন কিন্তু আপনাদের হলগুলো বন্ধ করে দেওয়ার একটা নির্দেশ আসে এবং আপনাদেরকে হলগুলো বন্ধ করে দিতেও হয়। তো এরপরে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় না নামতো, জানি না আন্দোলন কতটুকু সফল হতো। এবং শুধুমাত্র তো বেসরকারি বিশ্ববিদ্যালয় না, যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে তাদের সাথে আপামর জনতা নেমে আসে, সাধারণ জনতা নেমে আসে। তো তাদের গুরুত্ব, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গুরুত্ব অবশ্যই অনেক বেশি ছিল। আর সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু স্বীকৃতি পেয়েছে, এই প্রশ্নটার উত্তর হয়তো অনেকেই জানে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুজন সংস্কার কমিশনে ছিলেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একজন দুদক সংস্কার কমিশনে ছিলেন, আরেকজন সংবিধান সংস্কার কমিশনে ছিলেন। একই সাথে তারা আরও নানা কাজে এঙ্গেজ ছিলেন। তবে সামগ্রিকভাবে পলিসি মেকিংয়ে তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, এটি হচ্ছে আরেকটি বিষয়। আর যেটি না বললেই নয় যে সরকার গঠনে আমরা হয়তো বা আশা করেছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তো শুধুমাত্র শিক্ষার্থীরাই নন, বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা ছিলেন তারাও খুবই ভূমিকা রেখেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদেরকে হয়তো সরকার গঠনে রেকগনাইজ করা যেত, কিন্তু সেটি আমরা দেখিনি। শিক্ষকদের মধ্যে কাদেরকে সরকার গঠনে রেকগনাইজ করা যেত বা কাদেরকে রাখা যেত বলে আপনি মনে করেন? এটা স্পেসিফিক ভাবে বলা যায় কিনা আমি জানি না, কারণ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই কিন্তু অনেক শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং যাদেরকে আসলে আমরা ইন্টেলেকচুয়াল পার্সন বলতে পারি। আন্দোলন চলাকালীন যেহেতু আমি ইউল্যাবের শিক্ষার্থী ছিলাম, আমার আন্দোলনটা আমার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল, ইউল্যাবের যে এলাকা সেই এলাকা কেন্দ্রিক ছিল। তো সেটা বলতে পারি যে আমাদের ফ্যাকাল্টি ছিলেন সলিমুল্লাহ স্যার ছিলেন, একই সাথে আমাদের সুমন স্যার ছিলেন, এবং আরও অনেকে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমি তো ইউল্যাবের কথা বলছি, এরকম আরও যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলোরও অনেক শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই জায়গাটাতে হয়তো শিক্ষকদেরকে ইনক্লুড করা যেত কিনা, বা ইনক্লুড করা না গেলেও সরকারি বিভিন্ন যে পলিসি মেকিংয়ের জায়গাগুলো আছে সেগুলোতেও হয়তো তাদেরকে ইনক্লুড করা যেত, যেটা হয়নি। আচ্ছা, আমরা আমাদের ক্যাম্পাস পালসে আমাদের পঞ্চম পর্বের অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইব্রাহিম নীরব। তিনি আমাদেরকে এই চেয়ারে বসেই বলে গিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। প্রাইভেটের স্টেক, পাবলিকের স্টেকের আড়ালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টেকগুলো নিয়ে কেউ আলোচনাই করে না। এই প্রাইভেট পাবলিকের দ্বন্দ্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অবদান আছে সেটা তেমনভাবে উঠে আসছে না। এই বিষয়ে আপনার কি মতামত? আচ্ছা, প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির অবদানের কথা তাদেরকেই বলতে হবে, কারো অবদানের কথা অন্য কেউ বলে দেয় না। তো এখানে তাদের একটা ল্যাকিংস আছে যে আমরা যখন নানান ক্যাম্পেইন করছি পলিটিক্স নিয়ে, আগে শুধু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা করতো, এখন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক বেশি তৎপর এই বিষয়গুলো নিয়ে, এবং তারা নানা সেমিনার অ্যাটেন্ড করা থেকে শুরু করে অনেক কিছু করছে, চেষ্টা করছে। এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এখন ইতিহাসটা জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, সেখান থেকে শিক্ষা নিয়ে তারা পলিটিক্সটা কিভাবে করতে চায়, এবং বর্তমানে বাংলাদেশে দাঁড়িয়ে আসলে রাজনীতিটা কেমন হওয়া উচিত এটা নিয়ে তারা নানাভাবে নানা ধরনের কাজ করছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা করছে কিনা এটা একটা প্রশ্ন থেকে যায়। এবং আমি খুব কম দেখছি, মানে আমরা যেরকম প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা এগিয়ে বলছি যে হ্যাঁ আমাদের অবদান ছিল, আমরা এটা করেছি ওটা করেছি, আপনারা এগুলোর সাক্ষী, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কজন শিক্ষার্থী তাদের কথা বলছে? যদি তারা নিজেদের কথা না বলে তাহলে তো অন্য কেউ বলে দিবে না, সেক্ষেত্রে তাদেরকেই আগে তাদের ভূমিকার কথা বলতে হবে। এই যে তারা নিজেদের কথা বলার সুযোগটা পাচ্ছে না, এর পেছনে আপনাদের দায়বদ্ধতা আছে বলে মনে করেন কিনা? কেউ কাউকে সুযোগ করে দেয় না, নিজের সুযোগটা নিজেকেই করে নিতে হয়। সেক্ষেত্রে এই বিষয়ে আমি আবারও বলবো তাদেরকেই আরও সরব হতে হবে, তাদেরকেই এগিয়ে আসতে হবে, এবং তাদেরকেই যে কানেকশনের জায়গাটা এটা তাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হবে।
আচ্ছা, আপনি একটু আগে বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিক বা রাজনীতি সংশ্লিষ্ট বিভিন্ন সভা সেমিনারে অ্যাটেন্ড করছে। তো আমরা যতদূর জানি যে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু রাজনীতি করা অ্যালাউড না, বা এই বিষয়ে আপনি কি বলবেন? সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়া হয় না বা রাজনৈতিক চর্চাটা করতে দেওয়া হয় না, তারা কিভাবে এগিয়ে আসছে বা তারা কিভাবে নিজেদের ভয়েসটা রেজ করছে? দেখেন, আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে রাজনীতি কখনোই ছিল না এবং সামগ্রিকভাবে বলতে গেলে এখনো নেই। কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানের যে প্লটটা, সেখানে কিন্তু কারো আগে থেকে রাজনীতি করার প্রয়োজনও হয়নি। তারা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং এই সময় এসে যারা রাজনীতি করতে চায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা কিন্তু নিজেরাই নিজেদের জায়গাটা করে নিচ্ছে। তারা তাদের যদি রাজনৈতিক যে আদর্শ বা তাদের যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার সাথে যদি কোনো ছাত্র সংগঠনের আদর্শের সাথে তারা মিল খুঁজে পায়, সেক্ষেত্রে তারা সেই সব সংগঠনে যুক্ত হচ্ছে কিংবা সেই সব সংগঠন নিয়ে আরো অনেক বেশি রিসার্চ করছে। তো এইভাবে তারা তাদের যে রাজনীতি সেটাতে ভূমিকা রাখছে। আমরা কিছুদিন আগে দেখেছি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার কারণে রাজনীতি করতে পারবেন না, এই কারণে কিন্তু তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাটা ছেড়ে দিয়েছিলেন। তো সেই জায়গায় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা কিভাবে রাজনীতি করছে বা আপনি কিভাবে রাজনৈতিক চর্চাটা এগিয়ে নিচ্ছেন? প্রশাসনিক কোনো বাধার সম্মুখীন কি হন না? প্রথমত আমার যে ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের এখনো পর্যন্ত প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম নেই। আমরা মূলত এখন যেটা করছি সেটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের রাজনীতি সক্রিয়ভাবে হচ্ছে, একই সাথে জেলা ভিত্তিক কিংবা বিভাগ ভিত্তিক তাদের রাজনীতিটা সক্রিয় আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আসলে রাজনীতিটাকে ভয় পায়, কারণ আমাদের রাজনীতির পূর্বের যে হিস্ট্রি, এটা বারবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে ফিরে যাব না। এবং যাদের ক্যাম্পাসে রাজনীতি ছিলই না, তারা মনে করে যে রাজনীতি শুরু করার প্রশ্নই আসে না। কিন্তু আমরা যদি আসলে শিক্ষার্থীদেরকে, আমাদের সংগঠনের কথা বলেন, অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তাদের কথা বলেন, তারা যদি শিক্ষার্থীদেরকে সেই ভরসার জায়গাটা দিতে পারে যে আমাদের যে ছাত্র রাজনীতি, এটা সহিংসতার রাজনীতি না, এটা দখলদারিত্বের রাজনীতি না, এটা আধিপত্যের রাজনীতি না, এটা আগের মতো রক্তারক্তির রাজনীতি না, এটা শিক্ষার্থীদের উন্নয়নের রাজনীতি, শিক্ষার্থীদের যে সকল সংকট রয়েছে ক্যাম্পাসে, আবাসন থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে ডিসিপ্লিন থেকে শুরু করে, এই বিষয়গুলো যদি আসলে আমাদের রাজনীতির ছাত্র রাজনীতির মূল অংশ হয়ে ওঠে এবং এটা যদি শিক্ষার্থীরা ভরসা পায়, সেক্ষেত্রে হয়তো আমি মনে করি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হয়তো কখনো ছাত্র রাজনীতি ওয়ার্ক করবে, আসতে পারে। আচ্ছা, আপনাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 17 জুলাই তল্পিতল্পা গুটিয়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে, এরপর আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই আন্দোলনের হালটা ধরেছিলেন। তো এই তল্পিতল্পা গুটিয়ে ক্যাম্পাস ছেড়ে পালানো, এই বক্তব্যটার সাথে আপনি কি পুরোপুরি একমত? দেখেন, এইটা সত্যি যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটা সময়ে এই আন্দোলনের যে হালটা সেটা ধরেছে এবং এই আন্দোলনটাকে এগিয়ে নিয়েছে। কিন্তু আমি একটু বিষয়টাকে অন্যভাবেও দেখতে পারি, মানে তল্পিতল্পা নিয়ে পালিয়ে যাওয়া, এইটাকে আসলে আমি পুরোপুরি সমর্থন করছি না। কারণ সেই সময়টাতে পাবলিক বিশ্ববিদ্যালয়, দু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ইনক্লুডিং এবং স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি, তাদের উপর যেভাবে এককভাবে নির্মমতা চলছিল, এককভাবে তারা যে নৃশংসতার শিকার হচ্ছিল, এবং সেই মুহূর্তে আসলে তাদেরকে ক্যাম্পাস ছাড়তে হয়েছে, বা আমি মনে করি তারা এক প্রকার বাধ্য হয়েছে, তারা পালিয়ে যায়নি, বরং তারা বাধ্য হয়েছে। তার মানে আপনি এই বক্তব্যটার সাথে একমত নন? একমত নই। আরেকটু বিষয় একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে আমরা যখন আন্দোলন চলাকালীন, অর্থাৎ 16 জুলাই থেকে যখন মোহাম্মদপুরে আন্দোলন প্রথমত শুরু করি, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র এবং আমাদের ব্যাচমেট অনেকে কিন্তু আমাদের সাথে যোগদান করেছে, এবং আমি মনে করি
এটা শুধুমাত্র মুহাম্মদপুরের সিনারিও না, কিংবা এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স না। আমি মনে করি এবং আমি জানিও যে দেশের নানা প্রান্তে কিংবা ঢাকা শহরের নানা প্রান্তে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলনটা তখন করতে পারছিল না, তারা কিন্তু অন্যান্য যে আমাদের বিভাগগুলো ছিল, অর্থাৎ আন্দোলনের যে সেক্টরগুলো ছিল, সেখানে কিন্তু তারা যুক্ত হয়ে আন্দোলন করেছে। ফলে এই বক্তব্যের সাথে আমি একমত হতে পারছি না। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক সহ মুখপাত্র ফারদিন হাসান বলেছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকটা সেটাকে ধরে রাখা হচ্ছে না বা এই বিষয়টাকে উঠতে দেয়া হচ্ছে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে অবহেলিত, ডিসিশন মেকিংয়ের পর্যায়ে তাদেরকে জায়গা দেয়া হচ্ছে না, সেখানে তাদেরকে কোনো স্পেস দেয়া হচ্ছে না নিজেদের কথা তুলে ধরার জন্য। তো এই অভিযোগগুলোর সত্যতা কতটুকু? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে কমিটিটা ছিল, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে অন্যান্য কমিটি, আপনি যদি তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে। আমি যদি ভুল না করি, যে সেন্ট্রাল কমিটিটা ছিল সেখানে বোধহয় 40 জনের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিল। তো আমরা যখন বারবার স্টেকের আলাপটা করি, আমার কাছে মনে হয় এটা একটা ভুল আলাপ। মানে স্টেকের আলাপটা হচ্ছে যে এরকম, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এতজন স্টুডেন্টকে থাকতে হবে, পাবলিক থেকে এতজন থাকতে হবে, ন্যাশনাল থেকে এতজন থাকতে হবে, বা মাদ্রাসা থেকে এতজন থাকতে হবে। কিন্তু আমরা যদি এই আলাপটাতে গুরুত্ব না দিয়ে আমরা যদি আরেকটা বিষয়ে গুরুত্ব দিই যে আচ্ছা, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারছে কিনা যে হ্যাঁ, সে একটা পলিসি মেকিংয়ের জায়গায় কথা বলবে, সে একটা ডিসিশন মেকিংয়ের জায়গায় কথা বলবে, বা তার কথা সেই কমিটির বা তার যে অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা শুনবে কিনা। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে গুরুত্ব দেওয়া দরকার আমাদের আরও বেশি। তবে এই কথাটার সাথে আমার কিছুটা একমত হতে হয় যে ডিসিশন মেকিংয়ের জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থী ছাত্র সংসদের যে কমিটি সেখানে ছিল, কিন্তু ডিসিশন মেকিংয়ের জায়গায় হয়তো বা তাদেরকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে আমরা ওই স্টেকের আলাপটা থেকে সরে যেয়ে যদি একটু ডিসিশন মেকিংয়ের আলাপটাতে গুরুত্ব দিই, এটা বোধহয় আমাদের জন্য ভালো হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পরবর্তীতে জাতীয় ছাত্র শক্তি গঠিত হয়। সেখানে ফারদিন হাসান সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা আসেননি, কারণ তাদের কাছে মনে হয়েছে যে এখানে তাদেরকে প্রাপ্য সম্মানটা দেওয়া হচ্ছে না বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে তার প্রাপ্য স্বীকৃতিটা দেওয়া হচ্ছে না। সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি শ্যামলী সুলতানা জেদ্দি, আপনি এই জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটিতে আছেন এবং ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন। আমরা বলতে চাই যে এই যে তারা একটা জিনিস তারা ক্লেম করছে যে তাদেরকে এই জায়গাটা দেয়া হচ্ছে না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এজন্য তারা আসেনি। আপনি কোন স্বার্থের কারণে বা আপনার কোনো উদ্দেশ্য আছে কিনা যে কারণে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে এবং কোনো স্টেক না পেয়েও জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটিতে আছেন? আচ্ছা, বিষয়টি হচ্ছে যে প্রথমত আমার রাজনীতির শুরুই গণ অভ্যুত্থানের পরে, এবং শুধুমাত্র রাজনীতির শুরু বললে ভুল হবে। আমার রাজনৈতিক জানাশোনা এবং রাজনৈতিক পড়াশোনা, রাজনৈতিক রিসার্চ সবকিছুই গণ অভ্যুত্থানের পরেই কিন্তু শুরু হয়। তো সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা যে সংগঠন, সেই সংগঠনগুলোর মধ্যে একটি হচ্ছে জাতীয় ছাত্র শক্তি। আপনি হয়তো বলতে পারেন ছাত্র শক্তি তো কিছুদিন আগে গঠন করা হয়েছে, তাহলে এটা গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা কিভাবে? আসলে মোটা দাগে বলতে গেলে ছাত্র শক্তি গণ অভ্যুত্থানের অনেক পরে গড়ে উঠেছে, এটা সত্যি। কিন্তু ছাত্র শক্তিতে যেই মুখগুলো রয়েছে কিংবা যারা ছাত্র শক্তিতে আছে, যারা এখানে লিডারশিপে রয়েছে, তারা কিন্তু সবাই গণ অভ্যুত্থানে বেশ বড় ভূমিকা রেখেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তারা আমার গণ অভ্যুত্থানের সহযোদ্ধা, তাদের সাথেই হয়তো আমি রাজনীতিটা করতে পারবো। এবং একই সাথে আমরা কিন্তু বারবার যে নয়া রাজনীতির কথা বলি এবং যে নয়া রাজনীতির স্বপ্নের কথা আমরা বলি, আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতেই হয়তো আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছাতে পারছি না, আমাদের অনেক ল্যাকিংস আছে, কিংবা আমরা ভবিষ্যতে কতটুকু পৌঁছাতে পারবো সেটাও একটা দ্বিধার বিষয় আছে। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে যেই মানুষগুলো বারবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, যেই মানুষগুলো বারবার নতুন রাজনীতির স্বপ্ন দেখে, আমার বোধহয় তাদের সাথেই থাকা উচিত। আর আরেকটা বিষয় আপনি যেটা
বলেছেন যে অনেকে তো নেই বা অনেকে চলে গেছে, সেক্ষেত্রে এখানে অনেকগুলো কারণ হতে পারে। হয়তো তাকে সে যেভাবে এই প্ল্যাটফর্মে তাকে ভূমিকা রাখার জন্য বলা হচ্ছে সে সেটা পছন্দ করছে না, কিংবা সে এখন যে জায়গাটাতে কাজ করছে এই প্ল্যাটফর্মটাকে ছেড়ে সেখানে হয়তো তার পার্সোনাল কোনো ইন্টারেস্ট থাকতে পারে। তো এরকম নানা বিষয় আসলে আছে। আমরা দেখতে পেয়েছি আপনি সাহসী এবং বলিষ্ঠ একজন নারী নেতৃত্ব। আপনার পাশাপাশি জাতীয় ছাত্রশক্তিতে কিন্তু আরও এরকম বলিষ্ঠ এবং সাহসী নারী নেতৃত্ব আছেন, কিন্তু ডিসিশন মেকিংয়ের পর্যায়ে আমরা কোনো নারী নেতৃত্বকে দেখতে পাইনি। জাতীয় ছাত্রশক্তির ডিসিশন মেকিং পর্যায়ে যে কোনো নারী নেতৃত্ব নেই, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এটা আমার কাছে মনে হয় কিছুটা ভুল ধারণা, কারণ জাতীয় ছাত্রশক্তিতে লিডারশিপে অনেক নারী রয়েছে, নারীরা অনেক ভাইটাল পোস্টে রয়েছে, এবং একই সাথে ভুল ধারণা আমি এই কারণে বলছি যে এখন কিন্তু সিনারিও চেঞ্জ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের যেই ডিসিশনগুলো হয়, আমাদের যে পলিসিগুলো মেক করা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র যেই নারী খুব ভালো কোনো পজিশনে আছে বা খুব বড় কোনো পদে আছে তাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। বরং যে একজন সদস্য হিসেবে আছে একজন নারী, সেও যদি তার মতামত দিতে চায় এবং তার মতামতটাও যদি আসলে সবার কাছে গ্রহণযোগ্য মনে হয়, সেটাও কিন্তু এখন ডিসিশন মেকিং কিন্তু যারা সদস্য হিসেবে আছে বা লাস্ট পর্যায় পর্যন্ত একদম বটম লাইন পর্যন্ত ডিসিশন মেকিংটা করা হয় না। আমাদের এখানে আমাদের ক্যাম্পাস পালসে অতিথি হিসেবে এসেছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডিসিশন মেকিং আসলে যেই মূল 3টি পদ আছে সেই 3টি পদের সমন্বয়ে আসলে ডিসিশন মেকিংটা করা হয়। এটাই ক্লারিফাই করছি। এটা হচ্ছে যে আমাদের তো সাধারণ সভা হয় যেখানে সেন্ট্রাল কমিটির সবাই উপস্থিত থাকে, এবং সেখানে দেখা যায় যে যারা ভাইটাল পোস্টে আছে, আপনি যেটা বললেন টপ 3 অর টপ 4, তো তারা দেখা যায় আমাদেরকে বিভিন্ন বিষয়ে মতামত দিতে বলেন, বা একেবারে সদস্য পর্যায়ে যারা আছে তাদেরকে বিভিন্ন মতামত দিতে বলেন, এবং সেই মতামতগুলো গ্রহণ করা হয়। তারপরে হয়তো একদম ফাইনাল ডিসিশনটা যে ভাইটাল পোস্টে যারা আছে তারা নিচ্ছেন। তার মানে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় পর্যায়গুলোতে বা টপ 3-তে কোনো নারী নেতৃত্ব নেই, এই বিষয়টাকে আপনি খারাপভাবে দেখছেন না, বা এই বিষয়টা আপনার কাছে নরমাল বা স্বাভাবিক? আমার কাছে এই বিষয়টা এখন পর্যন্ত ইতিবাচক, কারণ টপ 3-তে এখন যারা আছেন তারা কেপাবল এবং তারা সংগঠনের জন্য অনেক বেশি পরিশ্রম করছেন। তবে একটা প্রশ্ন করতে চাই, আপনি বলেছেন যে টপ 3-তে যারা আছেন তারা অনেক বেশি কেপেবল, কোনো নারী নেতৃত্বকে কেপেবল ছিল না এই জায়গাগুলোতে? আমি সেই কথাটাই বলতে চাচ্ছি যে দেখা যায় টপ 3 যে পোস্টগুলো, সেখানে দেখা যায় অনেক বেশি শ্রম দিতে হয়, অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়। সেই জায়গাটাতে হয়তো একজন নারী আসলে সেই ভরসাটা তারা পাচ্ছিলেন না। কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত আমি ইতিবাচক, তবে সেন্ট্রাল কমিটির সবাই কাজ করছে, এই কাজের উপর নির্ভর করে কিন্তু পরবর্তী নেতৃত্ব আবার ঘোষণা হবে, এবং সেটা বেশি দূরে নয়। তখন যে ডিসিশনটা হবে সেটার উপর আসলে আমি বলতে পারবো যে আসলে নারী নেতৃত্বকে এখানে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আপনাকে ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনার অনুমতি থাকে। আমি চেষ্টা করছি। আব্দুল হান্নান মাসুদের সাথে আপনার পরিচয় কিভাবে? অবশ্যই গণ-অভ্যুত্থান থেকে, এবং গণ-অভ্যুত্থানের পরপরেই যেই মিটিংগুলো হয়েছে সেখান থেকে। মিছিলেও প্রেম হোক, এই কথাটা তাহলে আপনাদের সাথে একদম পুরোপুরি যায়, একদম পুরোপুরি মিলে যাচ্ছে যে গণ-অভ্যুত্থান থেকে আপনাদের পরিচয়, মিছিল থেকে আপনাদের পরিচয়। দেখা যায় আমার কাছে মনে হয় দুটো মানুষ যখন একই ধরনের ভাবনা চিন্তার হয় তখন তো এটা হতেই পারে। আচ্ছা, এই যে গণ-অভ্যুত্থানে যারা ছিলেন, গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে যারা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে অনেক নেতা এবং নেত্রীকে আমরা দেখছি যে তারা একই বিনি সুতোর মালায় গাঁথা পড়ছে। এই ব্যাপারটিকে আপনি উপভোগ করছেন কিনা? এটা আসলে যার যার পার্সোনাল বিষয়, তবে আমার কাছে মনে হয় যে দুজন মানুষ দুজনেই যদি ধরেন পলিটিক্সে আছে, কিংবা আমি দুজন মানুষের একজনের যদি আরেকজনের কাজের প্রতি শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, একই সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেক্ষেত্রে এটা তো খারাপ কিছু না। আপনার এবং আব্দুল হান্নান মাসুদের প্রণয়ের গল্প সম্পর্কে জানতে চাই। এটা কি বলতে হবে? অবশ্যই, আমাদের দর্শকরা খুবই ইন্টারেস্টেড এটা জানার জন্য। আচ্ছা, এইটা গল্প তো আসলে অনেক, এটা তো বলা যায় না, তবে হ্যাঁ, আমরা আসলে গণ-অভ্যুত্থানের পরপর থেকে কমিটেড। আপনারা কখন সিদ্ধান্ত নিলেন যে বিয়ের মালাটা এবার আপনাদের গলায় জড়ানো উচিত? আমার কাছে মনে হয় যে এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং,
কারণ হচ্ছে যে আমরা একদম শুরুর দিন থেকেই আসলে কমিটেড। তো মানুষ তখনই কমিটেড হয় যখন সে মনে করে যে এই মানুষটাকে আমি আমার পার্টনার হিসেবে চাই। একদমই শুরুর দিন থেকে গণ অভ্যুত্থানে যখন আপনাদের একসাথে মিছিলে দেখা হতো সেদিন থেকে? না তার সাথে তো আমার কখনো মিছিলে দেখা হয়নি, কারণ সে একটা জায়গা থেকে আন্দোলন করেছে, আমি আরেকটা জায়গা থেকে আন্দোলন করেছি। কিন্তু দেখা যায় যে গণ অভ্যুত্থান পরবর্তী যে মিটিংগুলো হয়েছে সেখানে তার সাথে আমার দেখা হয়েছে। আর ফ্রম দ্য ভেরি বিগিনিং বলতে আমি বোঝাচ্ছি আসলে আমাদের যেই একজন আরেকজনের প্রতি বোঝাপড়া, সেই বোঝাপড়ার একদম শুরুর দিন থেকে। তার মানে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় অর্থাৎ 5ই আগস্টের পরবর্তী সময়ে আপনাদের মধ্যে যে বোঝাপড়াটা সেটা শুরু হয়। জি। আচ্ছা, আপনি যেহেতু আব্দুল হান্নান মাসুদের ঘরের মানুষ, একেবারে আপন মানুষ, আমরা বিশ্বাস করি যে আপনি তার হাঁড়ির খবরও রাখেন। তিনি কিন্তু ব্যাপকভাবে মংলা মাসুদ হিসেবে পরিচিত এবং মানুষজন বলে থাকে, কথিত আছে যে তিনি মংলা সমুদ্র বন্দর থেকে ব্যাপক অর্থ আত্মসাৎ করেছেন। এই অভিযোগের সত্যতা কতটুকু? আমি জানি না এই বিষয় নিয়ে আমার কথা বলা উচিত কিনা, যেহেতু আপনি আমার রাজনৈতিক যাত্রার প্রথম নারী সঙ্গী, সেক্ষেত্রে হয়তো আমি উত্তর দিতে পারি। তো বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নটা সেই হয়তো আরো ভালোভাবে উত্তর দিতে পারবে। তবে আমি প্রথমত বলতে চাই সেই অর্থগুলো আসলে কোথায়, মানে আমি তো দেখিনি। আমরা জানতে চাই, আমাদের দর্শকরা জানতে চায় যে এই অভিযোগটা আসলে সত্য কিনা। সেই অর্থগুলো কোথায় আমি দেখিনি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা সে আরো ভালোভাবে হয়তো ক্ল্যারিফাই করতে পারে। তবে আমার যতটুকু জানাশোনা যে দেখা যায় যে সেই যে মংলা বন্দর, সেখানে হয়তো একটি শ্রমিক সংগঠন রয়েছে এবং সেই শ্রমিক সংগঠনের উপদেষ্টা হিসেবে তিনি আসলে কাজ করেছে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে। কিন্তু মানুষ যেরকমটা মনে করে যে মংলা বন্দর থেকে সে অর্থ আত্মসাৎ করছে কিংবা মংলা বন্দরের উপদেষ্টা সে, এটি পুরোপুরি ভুল। এখন মানুষ কি মানে এটা ইচ্ছে করে করছে নাকি তারা আসলে বুঝতেই পারছে না, এটা আমি জানি না। আব্দুল হান্নান মাসুদ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি টকশোতে জানিয়েছিলেন যে গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটি তাদের। পরবর্তীতে কিছুদিন আগে আমরা আবার একটা টকশোতে দেখতে পাই যে তিনি বলছেন গ্রামের সবচেয়ে বড় বাড়িটি তাদের, সবচেয়ে ভালো বাড়িটি তাদের। একই নেতার মুখ থেকে বা একই মানুষের মুখ থেকে বের হওয়া দুটো বক্তব্য কিন্তু পরস্পর সাংঘর্ষিক। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আব্দুল হান্নান মাসুদের বাড়ির অবস্থা শোচনীয় ছিল এবং পরবর্তীতে তিনি অর্থ আত্মসাৎ করে গ্রামে একটি ভালো বাড়ি তৈরি করেছেন? আচ্ছা, প্রথমত উনাকে নিয়ে এত প্রশ্ন করা হবে এটা জানলে আমি আমার পরিবর্তে ওনাকে পাঠিয়ে দিতাম। আচ্ছা, এই বিষয়ে বলি, এটি হচ্ছে যে দেখা যায় যে মানুষ যেভাবে এটাকে রিড করছে যে আগে বড় ভাঙা বাড়ি তাদের ছিল, এখন সবচেয়ে সুন্দর বা সবচেয়ে বড় বাড়ি তাদের, এটাতে একটু ভুল আছে। মানে আপু, এটা হয় কি যে সে প্রথমে যেটা বলেছে যে ভাঙা ঘর আমাদের, এটি সত্যি যে দেখা যায় যে আমরা যেটাকে খুব ভালো বাড়ি মনে করি বা ভালো ঘর মনে করি, সেটি হয়তো তাদের ছিল না বা তাদের নেই। কিন্তু বড় বাড়ি এটা সত্যি এই অর্থে যে বড় বাড়ি দিয়ে আমি যদি এক কথায় বলতে চাই যে বড় বাড়ি ওয়ার্ডটা মূলত তিনি ইউজ করেছে তাদের বাড়ির যে এরিয়া বা গ্রাম অঞ্চলে মূলত কিন্তু বাড়ি দিয়ে হচ্ছে বাড়ির যে এরিয়া, এটাকে বোঝায়। তাদের বাড়ির এরিয়া অনেক বিশাল, এটা হয়তো সে বুঝিয়েছে। কিন্তু সেই এরিয়াতে যে ঘরটা আছে এটাকে তিনি হচ্ছে ভাঙা ঘর বলে বুঝিয়েছেন। আচ্ছা, আমরা কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিকের ভিডিওতে দেখেছি যে তিনি দেখিয়েছেন আব্দুল হান্নান মাসুদের বাড়িতে নতুন করে পাকা দালান তৈরি হচ্ছে। এই অর্থের উৎস কোথায়? আচ্ছা, বিষয়টি হচ্ছে যে পাকা দালান করছে, এটি সত্যি। এবং কিন্তু পাকা দালান যে বিরাট পাকা দালান সেটি নয়, একেবারে স্বল্প পরিসরে একটি দালান করছে। এবং এটা কিন্তু পুরোপুরি দালানও নয়, এখানে দেখা যায় উপরের যে এটা পুরোটা টিনের হচ্ছে, পাশেও টিনের হচ্ছে। তো এই অর্থটারই উৎস কোথায় আমরা জানতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার যিনি আত্মীয়, আমার আব্বা, তার যেই পেনশনের টাকা সেটি এখানে তিনি ব্যবহার করছেন। আচ্ছা, আমরা এত বিতর্ক, এত সমালোচনার পরেও কিন্তু দেখছি হান্নান মাসুদের জনপ্রিয়তা তুঙ্গে আছে। হাতিয়ার মানুষেরা কখনো তাকে স্পিডবোটে সংবর্ধনা দিচ্ছে, কখনো আমরা দেখতে পাচ্ছি যে হাতিয়ার মানুষেরা তার একটা টক শো দেখার জন্য গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে একসাথে জড়ো হচ্ছে, চায়ের দোকানের টিভিতে একটাবার আব্দুল হান্নান মাসুদকে দেখার জন্য। আবার তিনি যখন বাড়ি ফিরছেন তখন আমরা দেখছি যে অনেক মানুষের ঢল তাকে শুধু এক নজর দেখার জন্য। এই যে তার নামে নানা বিতর্ক, তিনি মংলা সমুদ্র বন্দর
থেকে অর্থ আত্মসাৎ করেছেন, তিনি অর্থ লুটেপুটে খাচ্ছেন, তিনি এখন মংলা মাসুদ হয়ে গেছেন, ব্যাপক পরিমাণে অর্থ আত্মসাৎ করেছেন। এই বিতর্কের পরেও তার জনপ্রিয়তা একটুখানি কমেনি, বরং তিনি অবিসংবাদিত নেতা হয়ে উঠেছেন। হাতিয়ার মতো একটা দ্বীপের অবিসংবাদিত নেতা এখন আব্দুল হান্নান মাসুদ। তো এই জনপ্রিয়তার পেছনে কারণটা কি? এত বিতর্কের পরেও জনপ্রিয়তা একটুও কমেনি কেন? আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই আপনি যেটি বলছেন এটি তার জন্য বিরাট একটি পাওয়া। দেখেন আপু, যখন কেউ অনেক বেশি কাজ করে তখন তার অনেক বেশি সমালোচনাও থাকে, এবং আপনি দেখবেন যে যারা সমালোচনা করে তারা কিন্তু বেশিরভাগ, সেটা শুধুমাত্র ব্যক্তি আব্দুল হান্নান মাসুদের কথা বলছি না, সেটি আপনার কথা বলছি বা সামগ্রিকভাবে সবার কথা বলছি, দেখবেন যে আপনাদের সমালোচনা বা যে কোনো ব্যক্তির সমালোচনা তারাই করে যারা হচ্ছে তাদের খুব দূরের মানুষ, কিংবা যাদের সাথে কোনো ঘনিষ্ঠতা থাকে না। তারা দেখা যায় অনেক কিছু সামনাসামনি দেখে না, জানে না, সে কারণে অনেক ধরনের সমালোচনা করে। এবং বাংলাদেশের তো একটা কালচার আছেই যে যখন কেউ ভালো করে, ভালো করতে চায়, মানুষের জন্য কাজ করতে চায়, তখন তাকে নানাভাবে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, এটিও একটি বিষয় থাকে। তবে আমি বলবো যে ব্যক্তি আব্দুল হান্নান মাসুদ, আমাকে যদি বলতে হয়, যেহেতু আজকে শোতে আপনি প্রশ্ন করছেন, যে আমি তো তার গণ অভ্যুত্থান পর থেকে এখন পর্যন্ত জার্নিটা দেখছি যে সে যে কি পরিমাণ কষ্ট করছে এবং কি পরিমাণ শ্রম দিচ্ছে, এটা আমি খুব ভালো করে জানি। মানে থাকে না যে একেবারে সব কিছুর ঊর্ধ্বে যে তার এলাকার মানুষের জন্য কাজ করা, তার এলাকার মানুষ কিসে ভালো হবে, কিভাবে তাদের যাতায়াত ব্যবস্থা ভালো করা যায়, কিভাবে তাদের চিকিৎসা ব্যবস্থা ভালো করা যায়, কিভাবে তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করা যায়, এই বিষয়গুলো নিয়ে। এবং যারা দখলদারিত্বের শিকার হয়েছে, যারা আধিপত্যবাদের শিকার হয়েছে, তাদেরকে কিভাবে মুক্ত করা যায়, এবং একই সাথে যে রাজনৈতিক সহিংসতার যে বিষয়গুলো ছিল, এগুলো থেকে কিভাবে মানুষকে বের করে আনা যায়, রাজনৈতিক দলগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করা যায়, সচেতন করে তোলা যায়। একই সাথে সর্বোপরি যেহেতু হাতিয়া খুবই দেখা যায় যে একটি দ্বীপ অঞ্চল, দেখা যায় মানুষ রাজনৈতিকভাবে সেইভাবে সোচ্চার ছিল না, সচেতন ছিল না, কিন্তু তিনি চেষ্টা করে গেছেন যে মানুষ সেই তার যে এলাকা বা তার যে অঞ্চল, সেই এলাকার মানুষজন যাতে নিজেদের অধিকারের কথা নিজেরা বলতে পারে এবং নিজেদের অধিকার আদায় নিজেরা সোচ্চার হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে তিনি আসলে ভয়াবহ রকমের পরিশ্রম করেছে আমি বলবো, এবং ভয়াবহ রকমের শ্রম দিয়েছে, সময় দিয়েছে। এই কারণেই হয়তোবা তার যে এলাকার মানুষ তারা তাকে ভালোবাসে, তাদের কাছে তিনি জনপ্রিয়। এই তো। আপনার কি মনে হয় আব্দুল হান্নান মাসুদের এই পরিশ্রম আগামী জাতীয় নির্বাচনে সার্থক হবে? আমি বিশ্বাস করি যে হবে ইনশাল্লাহ, কারণ তার যে পরিশ্রম, এই পরিশ্রমটা তো আসলে তার এলাকার মানুষ দেখেছেন, এবং এই পরিশ্রম আসলে সৃষ্টিকর্তা দেখেছেন। আমার কাছে মনে হয় যে যখন কেউ কোনো কিছুর জন্য অনেক বেশি চেষ্টা করে, সেটা যে কোনো কিছু হতে পারে, মানুষের কল্যাণে চেষ্টা করে, মানুষের জন্য কাজ করতে চায়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা কখনো কাউকে ফেরায় না। তো সে হয়তো, আমি বিশ্বাস করি এবং আমি চাই যে সে মানুষের কল্যাণে কাজ করার আরও অনেক সুযোগ পাক, এটি আমি চাই। আমরা আপনাকে দেখেছি আপনি অ্যাক্টিভিজমে বা পলিটিক্যাল এই গ্রাউন্ডে খুবই অ্যাক্টিভ ছিলেন এবং সচেতন ছিলেন। বিভিন্ন সময় আপনার বলিষ্ঠ কণ্ঠ আমরা দেখেছি, কিন্তু বর্তমানে আপনি অ্যাক্টিভিজম থেকে কিছুটা দূরে আছেন এবং আপনাকে আমরা পর্দার সামনেও তেমন একটা দেখতে পাচ্ছি না, ক্যামেরার সামনে আপনি খুব একটা কথা বলছেন না। তো এইটার কারণ কি আসলে? আপনি বিয়ের পর কি অ্যাক্টিভিজম থেকে সরে এসেছেন কিনা? না, বিষয়টি মোটেও এরকম নয়, কারণ আমি বিয়ে করেছি বোধহয় 2 সপ্তাহ হয়নি। আমি আরো বেশ কিছুদিন আগে থেকেই ক্যামেরার সামনে একটু কম যাচ্ছি। বিয়ে করবেন বলেই কি ক্যামেরার সামনে কম যাচ্ছিলেন কিনা? বিয়ের সাথে অ্যাবসলিউটলি এটার কোনো সম্পর্ক নেই, একেবারেই সম্পর্ক নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন ঠিক ততটুকুই আমি কাজ করব, যতটুকু কাজ করলে এটার একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। দেখা যায় যে আগে যেটা হতো যে অনেক বেশি সময় দিতাম, কিন্তু দেখা যায় পুরো সময়টা হয়তো কাজে লাগতো না। তো এখন আমি চেষ্টা করছি যে আমি যেটুকু সময় আমার সংগঠনের জন্য কাজ করব কিংবা দেশের মানুষের কথা চিন্তা করে কাজ করব, সেই সময়টুকু যাতে ইম্প্যাক্টফুল হয়। এ কারণে আপনারা একটু কম দেখতে পাচ্ছেন। একই সাথে আমি ক্যামেরাটার থেকে এখন সাংগঠনিক কাজটাকে বেশি গুরুত্ব দিচ্ছি,
সংগঠন নিয়ে বেশি কাজ করার চেষ্টা করছি, সেটি এখন আমার কাছে গুরুত্ব বেশি পাচ্ছে। একই সাথে পড়াশোনার একটা প্রেশার তো আছেই। রাজনৈতিক অঙ্গনে কিন্তু আমরা শ্যামলী সুলতানা জেদনির কণ্ঠস্বরের অভাব বোধ করি, এবং ক্যামেরার সামনেও বা টকশোতে আমরা আপনার যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সেটার অভাব বোধ করি। আমরা আশা করছি আপনি দ্রুতই আবার এই অঙ্গনে আগের মতো বলিষ্ঠ রূপে বা তার চেয়েও আরও অনেক বলিষ্ঠ রূপে ফেরত আসবেন। হ্যাঁ, আমার আসলে আরো অনেক কাজ করতে হবে, আমার জানাশোনা আরো বাড়াতে হবে, আমার অনেক পড়াশোনায় ল্যাকিংস আছে, সেগুলো আরো বাড়াতে হবে। এরপর হয়তো ইনশাল্লাহ সংসারটাও কি সামলাতে হবে তার সাথে? অবশ্যই সংসার তার মানে সংসার সামলে তারপর রাজনীতির মাঠে আসবেন? না, সংসার সামলে রাজনীতির মাঝে আসবে বিষয়টা এরকম নয়, বরং একই সাথে সমানতালে সামলে যাবেন। এবারে আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি। আব্দুল হান্নান মাসুদের 3টি খারাপ গুণ বলুন। প্রথমত, মানুষকে অনেক বেশি বিশ্বাস করে। এটা কি খারাপ গুণ হতে পারে? এটা অবশ্যই খারাপ গুণ। নিজের জন্য খারাপ গুণ আমি এই কারণে বলছি যে সবসময় সবাইকে বিশ্বাস করা যায় না। দ্বিতীয়ত, অনেকটা এটার সাথে রিলেটেড, মানুষকে অনেক বেশি ভরসা করে। মানে কেউ একজন বলছে যে এই বিষয়টা এটা ওকে, আমি 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 মেনে নিলাম এবং সেই অনুযায়ী কাজ করলাম। এটা আমার কাছে মনে হয় এই বিষয়ে তার আরেকটু কনসিয়াস হওয়া উচিত। আর খুঁজে পাচ্ছি না। আর কোনো খারাপ গুণ খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, নেতা হান্নান মাসুদ নাকি স্বামী হান্নান মাসুদ, কোন চরিত্রটি আপনার সবচেয়ে বেশি পছন্দের? বোথ। আব্দুল হান্নান মাসুদ এবং জেদনির মধ্যে যদি তুলনা করতে বলি, সাংগঠনিক দিক দিয়ে কে বেশি এগিয়ে আছে? আমরা দুজনেই চেষ্টা করছি, তবে আসলে যখন পার্টনার হয়ে যাই তখন আসলে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে এইভাবে আসলে মানে আমি আলাদা করতে পারছি না, আলাদা করা উচিত না আমার কাছে মনে হয়। আপনাদের দুজনের মধ্যে কখনো যদি সাংগঠনিক পর্যায়ে ঝগড়া হয় বা মতের বিরোধ হয় তখন কি করবেন? না আপু, এখানে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এতই ভালো যে এটা হওয়ার সুযোগ খুব কম। আপনি অনেক অনাড়ম্বরভাবে বিয়ে করেছেন। আমরা দেখেছি আপনাদের বিয়েটা হুট করেই হয়ে গিয়েছে, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনও ছিল না। আমরা তো শুনেছি যে আব্দুল হান্নান মাসুদের অনেক টাকা, আপনিও যেহেতু একজন সমন্বয়ক আপনাদের অনেক টাকা। এত অনাড়ম্বর বিয়ের পেছনে কারণটা কি, এত টাকা থাকার পরেও? না, এই প্রথমে আমার ক্লারিফাই করতে হয় যে এই যে বারবার বলছেন আব্দুল হান্নান মাসুদের অনেক টাকা, আমি বোধহয় তাকে আজকে আমি তাকে প্রশ্ন করবো যে আপনার টাকাগুলো কোথায়, আমি কেন দেখি না। আর দ্বিতীয় হচ্ছে সমন্বয়ক হিসেবে আমার অনেক টাকা, এটা একেবারেই ভুল আপু। কারণ হচ্ছে যে বরং আমি সবসময় চেষ্টা করেছি যে কি বলে এটাকে, ফ্যামিলি থেকে সহায়তা নিয়ে সবসময় চেষ্টা করেছি না, আমি এটাই করেছি যে ফ্যামিলির সহায়তায় যতটুকু সাংগঠনিক কাজ করতে পেরেছি আমি সবসময় এটাই চেষ্টা করেছি। ফলে সমন্বয়ক হিসেবে আমার অনেক টাকা, এটা একেবারেই ভুল একটা ধারণা। আর বিষয়টি হচ্ছে অনাড়ম্বর বিয়ে, এটার সাথে আসলে টাকার সম্পর্ক আমি খুব একটা দেখছি না। কারণ হচ্ছে যে আমাদের বিয়েটা হুট করে হয়ে গেছে, এটা সত্যি যে আমরা হুট করেই বিয়ের ডিসিশনটা নিয়েছি। হয়তো আমরা আরেকটু প্রোগ্রাম করতে পারতাম বা আরেকটু সবাইকে জানিয়ে করতে পারতাম, সেটি সম্ভব হয়নি। আমার ফাইনাল এক্সাম চলছে, একই সাথে তারও এখন পলিটিক্যাল ব্যস্ততা আছে, সবকিছু মিলিয়ে আমরা এখন এটা করতে পারিনি। এটাকে হুট করে হয়ে যাওয়া বলছি, আবার একই সাথে হুট করে না, কারণ আমরা এর 3 মাস আগে থেকে এঙ্গেজড ছিলাম, তো যে কোনো সময় বিয়ে হবে এটার জন্য আমরা প্রিপেয়ার্ড ছিলেন। আচ্ছা, নেত্রী নাকি নেতার স্ত্রী, কোন পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? যে যেটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। টিউশন করিয়ে মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করা যায়, এই কথাটি কি সত্য বলে মনে করেন? হ্যাঁ, সত্য বলে মনে করি। 5 জন ব্যক্তির নাম বলবো, 100 এর মধ্যে তাদেরকে নম্বরিং করতে হবে, 100 এর মধ্যে তাদেরকে কত দিবেন এবং কেন দিবেন সেই কারণটি বলতে হবে। প্রথমে বলছি নাহিদ ইসলাম। 80। কেন? কারণ আমি ব্যক্তিগতভাবে নাহিদ ভাইকে খুব পছন্দ করি। তিনি খুব আমার শ্রদ্ধার একজন মানুষ, এবং আমার কাছে মনে হয় যে তিনি সবকিছু খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন। তবে ওই যে 20 মার্কস কম দিলাম সেটার কারণটা বলি, সেটি হচ্ছে যে আমি মনে করি যেহেতু ভাই নির্বাচন করবেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভাইয়ের এই নির্বাচনী যে রাজনীতি এটিতে আরেকটু বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। সার্জিস আলম 70। 30 নম্বর কম দেবেন কেন?
30 নম্বর কম দিব কারণ আমার কাছে মনে হয় যে ওনাকে অনেক মানুষ রিচ করতে চায়, তার সাথে কথা বলতে চায়, যোগাযোগ করতে চায়, গল্প করতে চায়, কিন্তু তিনি এই জিনিসটা অনেক বেশি অ্যাভয়েড করছেন বা যার কারণে অনেক মানুষ তার উপর ক্ষিপ্ত। তিনি যদি এটা আরেকটু মেনটেন করতে পারে তবে এটা তার জন্য ভালো হবে। আব্দুল হান্নান মাসুদ। হান্নান মাসুদকে নম্বরিং করার ক্ষেত্রে এত বেশি ভাবতে হচ্ছে কেন? আপনি কি তাকে 100-র মধ্যে 200 দিতে চাচ্ছেন? এই অপশন কি আছে? থাকলে সেটাই দিতাম। আসিফ মাহমুদ। 80। হান্নান মাসুদের অপশনটা কিন্তু বাদ পড়ে গিয়েছে, তাকে কত দেবেন? ওটা বাদ থাকুক। 80 আসিফ মাহমুদ। হাসনাত আব্দুল্লাহ। 100। 100-এ 100। অ্যাবসলিউটলি। আর আব্দুল হান্নান মাসুদ? সেও 100-এ 100। ওই তো আপনি বললেন না যদি পারতাম তাহলে সেটা 100-র মধ্যে 200 দিতেন। তার মানে আপনার চোখে হাসনাত আব্দুল্লাহর চেয়েও বেশি এগিয়ে আছেন আব্দুল হান্নান মাসুদ। এটা তো আমি যে আব্দুল হান্নান মাসুদের যে বিষয়টা, সেটাতে আমার দুইটা বিষয় চিন্তা করতে হচ্ছে। তার পলিটিক্যাল জায়গাটাও চিন্তা করতে হচ্ছে, তার পার্সোনাল জায়গাটা চিন্তা করতে হচ্ছে। তো দুটো মিলিয়ে আমাকে আসলে তাকে বেশি দিতেই হচ্ছে। আর হাসনাত ভাই আমি তার পলিটিক্যাল যে জায়গাটা শুধুমাত্র সেটি চিন্তা করছি। আপনার পছন্দের 3 জন নারী রাজনীতিবিদের নাম বলবেন। প্রথমত আমি রুমিন আপাকে খুব পছন্দ করি, যদিও তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এবং আসলে আমাদের তরুণ প্রজন্ম নারী নেতৃত্ব নিয়ে কন্ট্রোভার্সি করতেই পছন্দ করে, কিন্তু তাকে পছন্দ করার আমার কারণ হচ্ছে যে এই সময় এসে আমি যখন তার আগের সেই সংসদের বক্তব্যগুলো দেখি, যে তিনি সংসদে দাঁড়িয়ে তার যে প্রতিপক্ষ বা যে সরকারি দল তাদেরকে যেভাবে তিনি প্রশ্ন করত এবং যেভাবে তাদেরকে নানা ধরনের প্রশ্ন করে বিপাকে ফেলে দিত, এটা আমি খুব পছন্দ করি। আমার কাছে মনে হয় যে তিনি এই সাহসটা, তার যে সাহস, এটি আমি খুব পছন্দ করি। আচ্ছা, বর্তমানে তাসনিম জারা, তাকেও আমি তার কথা বলতেই পারি, যেহেতু যদিও তিনি বাংলাদেশের পার্সপেক্টিভে তিনি নতুনভাবে রাজনীতি শুরু করেছেন বা তিনি তার রাজনৈতিক যাত্রা বেশি দিনের নয়, তারপরও আমি তাকে পছন্দ করি। এর কারণ হচ্ছে যে দেখেন আপু, মানে আমাদের চিন্তাভাবনা এরকম হয়ে গেছে যে আমরা মনে করি যে দেশের বাইরে আমরা খুব ভালো লাইফ লিড করি, সেখানে আমরা খুব স্টাবলিশ একটা লাইফ লিড করতে পারি, আমাদের মানে আমরা খুব ভালো একটা এনভায়রনমেন্টে আমাদের লাইফটাকে এনজয় করতে পারি। কিন্তু তিনি শুধুমাত্র দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করে, কিংবা দেশের তরুণ প্রজন্ম যে আকাঙ্ক্ষা সেটি চিন্তা করে তিনি তার সেই লাইফস্টাইলটাকে বাদ দিয়ে বাংলাদেশে এসছেন, মানুষের সাথে কাজ করছেন, আমাদের সাথে কাজ করছেন। এই যে তিনি যেটি করছেন, আমার কাছে মনে হয় যে এটি হয়তো সবাই করতে পারতো না। তো তিনি অবশ্যই আমার একজন পছন্দের মানুষ। আর তৃতীয় একজন নারী রাজনীতিবিদের নাম? তৃতীয় একজন রাজনীতিবিদ অবশ্যই সামিয়া মাসুদ মম। কারণ হচ্ছে এটি আমি বলছি কারণ প্রথমত আমি কোনো তরুণ রাজনীতিবিদের কথা বলিনি, নারী রাজনীতিবিদ, সেক্ষেত্রে আমার একজনের কথা বলতেই হবে। একই সাথে আমার রাজনৈতিক যে যাত্রা শুরু গণ অভ্যুত্থানের পরে, আমার সেই যাত্রাটা শুরু হয়েছিল সামিয়া মাসুদ মমর সাথে, এবং পুরো সময়টাতে আমরা যখন একসাথে বিভিন্ন জেলা সফর করেছি, আমরা যখন একসাথে বিভিন্ন পলিটিক্যাল কাজ করেছি, আমি মনে করি যে সে আমাকে ছোট বোনের মতো করে অনেক কিছু শিখিয়েছে। এবং আজকের আমার যে সাংগঠনিক কাজ আমি করছি বা সংগঠনের জন্য কাজ করছি, কিংবা সংগঠনে আমার যে পজিশন, এটায় তার ডিরেক্টলি হয়তো তার কোনো অবদান নেই, কিন্তু ইনডিরেক্টলি কিংবা আমাকে যেই পুশ করা এবং একই সাথে আমার বেসটাকে যে মজবুত করা, আমাকে শেখানো, এখানে তার অনেক অবদান আছেন। এবং একই সাথে আমি মনে করি সে সবকিছু অনেক ভালো ম্যানেজ করতে পারেন। এটা আমি এক্ষেত্রে বলছি যে আমি যতটুকু জানি যে সে তার হলের সবার কাছে খুবই প্রিয়, এবং সে তার ক্যাম্পাসের অন্যান্য যে তার নিজের রাজনৈতিক সংগঠন ছাড়া অন্যান্য যে রাজনৈতিক সংগঠন রয়েছে তারাও তাকে খুব রেসপেক্ট করে, স্নেহ করে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার তৃতীয় চয়েসটা অবশ্যই সামিয়া মাসুদ মম। আপনার মতো একজন হেভিওয়েট এবং একজন বলিষ্ঠ নারী নেতৃত্বের মুখে আমার কথা শুনে ভালো লাগছে, আমার নামটি শুনে ভালো লাগছে। এখানে বিষয়টি হচ্ছে যে
সামিয়া মাসুদ মমর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি তাকে কোনো কিছু শিখাইনি, কিন্তু তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমাকে তার নাম বলতেই হবে। না, আপনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পেরেছিলাম, সেই আলোচনা না হয় আমরা অন্য আরেকদিন করব। তবে যেহেতু রাজনৈতিক পথ চলা শুরুর কথাটা বলেছেন যে আমরা একসাথে রাজনৈতিক পথ চলাটা শুরু করেছিলাম, সেই দিক থেকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। রাজনৈতিক পথ চলার শুরুতে দেখা যেত যে আমরা যখন বিভাগীয় সফরগুলোতে যেতাম বা বিভিন্ন জেলায় যেতাম, তখন কিন্তু আপনার পরিবার থেকে অনুমতি ছিল না। আপনার আম্মু বিশেষ করে আপনাকে এই ক্ষেত্রে খুবই বাধা দিতেন, এবং আপনি কিন্তু আমার কাছে ফোন ধরিয়ে দিয়ে বলতেন যে আপনার আম্মুকে একটু ম্যানেজ করতে, একটু কনভিন্স করতে, একটু বোঝাতে। তো ওই বাধাটা কি এখনো আছে কিনা? এখনো কি আপনার বাসা থেকে বের হতে গেলে আপনার আম্মু আপনাকে বাধা দেয় কিনা? না আপু, দেখা যায় যে ওই সময়ও বাধা দিত বলতে যে একটা টাইম লাইন থাকতো যে আচ্ছা তোমাকে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে হবে বা 10টার মধ্যে বাড়ি ফিরতে হবে, কিন্তু ওই সময়টাতে তো আমাদেরকে বিভিন্ন জেলায় থাকতে হয়েছে কাজ করার ক্ষেত্রে। তো দেখা যায় বাড়ির বাইরে আমি একা থাকবো, এটা হয়তো আমার ফ্যামিলি মেনে নিতে পারতেন না, এবং তারা আসলে খুব টেনশন করতেন। কারণ পলিটিক্যাল সিচুয়েশন থেকে শুরু করে আমাদের যে সমাজ ব্যবস্থা বাংলাদেশের, এখানে আসলে একটা মেয়ে বা তার সন্তান, যে একটা মানুষের সন্তান বাড়ির বাইরে, মেয়ে বা ছেলে হোয়াট এভার, একা থাকবে, এটা আসলে খুবই দেখা যায় যে একটা চিন্তার বিষয়। সেই জায়গা থেকে তখন ফ্যামিলি অনেক বাধা দিতেন। কিন্তু যখন এখন দেখছে যে না, আমার মেয়েটা আসলে এই জায়গাটাতে কাজ করছে, এই জায়গাটাতে আগ্রহী, এবং তার মাঝে মধ্যে একটু বাইরে থাকতে হচ্ছে, তখন দেখা যায় আমাকে এখন আগের মতো বাধাগ্রস্ত হতে হচ্ছে। আচ্ছা, এই শোটা যদি আন্টি দেখে থাকেন তাহলে আন্টির কাছে আমি সরি বলছি, কারণ তখন জেদনিকে আসলে আমাদের একসাথে রাজনৈতিক পথ চলার জন্য বা জেদনিকে সাথে রাখার জন্য বা একসাথে বিভিন্ন সাংগঠনিক কাজগুলো করার জন্য আপনার সাথে আমার টুকটাক মিথ্যা কথা বলতে হয়েছে, যেটা জেদনির প্রেসক্রিপশন ছিল। আচ্ছা, কিন্তু এটা কিন্তু আম্মু আগে থেকেই জানে। মানে আপনি হয়তো শোতে ক্ল্যারিফাই করেছেন, কিন্তু দেখা যায় যে ওই দিন হয়তো মিথ্যা কথা বলতে হচ্ছে, কিন্তু এর কিছুদিন পরে আম্মুকে বলে দিতাম যে আম্মু আসলে সত্য কথাটা বলে দিতেন। কারণ কিছু আসলে লুকোনো যায় না মায়েদের কাছে। আচ্ছা, জেদনির প্রেসক্রিপশনে বলা মিথ্যাগুলোর জন্য আমি আপনার কাছে সরি। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে কোন দল কতটি আসন পেতে পারে সেটা একটা প্রেডিকশন দিবেন। এইটা তো আসলে আমি এক লাইনে বলতে পারছি না। মানে দেখা যায় যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে বিএনপি হচ্ছে অনেক আগের একটা রাজনৈতিক দল। তাদের যেই সাংগঠনিক স্ট্রাকচার সেটা অনেক মজবুত, তাদের অনেক নেতাকর্মী রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের সাংগঠনিকভাবে বলতে গেলে যে তাদের অনেক সমর্থকরা রয়েছে, কিন্তু আজকের সময়ে এসে দেখা যাচ্ছে যে তাদের অনেক সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এবং তাদের যেই তারা তো অন্যান্য রাজনৈতিক দলের প্রতি সহিংসতামূলক আচরণ করছেই, একই সাথে তারা নিজ দলীয় যে অন্তদলীয় যে কোন দল সেটিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় এখন হয়তোবা তাদের যে ভোট ব্যাংক সেটা আমার কাছে মনে হয় যে কমে আসছে, এবং এভাবে যদি তাদের যে রাজনৈতিক সহিংসতা এর পরিমাণ যদি বাড়তেই থাকে, সেক্ষেত্রে এখন পর্যন্ত যদি আমি বলি যে হ্যাঁ, বিএনপি হয়তো বা 60% আসন নিশ্চিত করতে পারবে, সেটা হয়তো আরো কমে যাবে, এরকমটা আমি বলতে পারি। তবুও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা জাস্ট আপনার একটা প্রেডিকশন জানতে চাচ্ছি। বিএনপি আনুমানিক কতটি আসন পেতে পারে? আমার কাছে মনে হয় যে 50%। জামাত আসলে অনেক অর্গানাইজড একটা দল, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, এবং তারা যদি তাদের কনভিন্সিং পাওয়ার অনেক ভালো। তারা কিন্তু এখন তাদের যে বাংলাদেশের মানুষের যে একটা পার্সপেক্টিভ ছিল তাদেরকে নিয়ে, যে আচ্ছা জামাত ক্ষমতায় আসলে বোধহয় মেয়েদেরকে এইভাবে চলাফেরা করতে হবে, বা জামাত ক্ষমতায় আসলে বোধহয় মানে মুভি রিলিজ করা যাবে, নয়তো মুভি রিলিজ করা যাবে না, এই ধরনের যে প্রেডিকশনগুলো ছিল মানুষের বা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই ভুলগুলো তারা এখন ভাঙাতে পারছে, বা মানুষের কাছে তাদের আসল মানে তারা যে বার্তাটা দিতে চায় যে যার যেটা ইচ্ছা বা যে ধরনের কাজ করতে আগ্রহী সেটা করতে পারবে, আমরা জোর করব না, এটা তারা উল্লেখ করে। তো এই বিষয়টা থেকে হয়তো মানুষ তাদেরকেও ভোট দিবে। তো সেক্ষেত্রে আমি 20%। এনসিপি? ওকে, সো এনসিপি এবং অন্যান্য দলগুলা যারা আছে তাদের জন্য আসলে বাকি থাকলোই কত 30% থাকতো। তো এর বাইরেও আমি আসলে বলতে চাই যে এনসিপি এখন অনেক ভালো করছে, এবং তারা অনেক গুছিয়ে কাজ করার চেষ্টা করছে। তবে আমার কাছে মনে হয় এখনো এনসিপির কিছু নেতা আছে যারা আসলে
যাদেরকে সবাই চায়, তাদের এলাকায় কথা বলতে চায়, গল্প করতে চায়, এবং তাদের এলাকার মানুষজন তাদেরকে আসলে বিকল্প হিসেবে দাঁড় করাতে চায়। কিন্তু এমন কিছু বড় ভাইয়েরা আছেন, নেতারা আছেন, যারা সেই বিকল্পটা হতে চাচ্ছে না। মানে আমি বলতে চাচ্ছি, তারা তাদের যে এলাকা সেখানে সময় দিচ্ছে না, তারা মানুষের সাথে মিশছে না। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে যদি তারা আরেকটু কাজ করতে পারে, তাদের যে বার্তা এবং তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপটা, এটা যদি তারা মানুষের কাছে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারে, আমার কাছে মনে হয় তখন এই পার্সেন্টেজের আরো কিছু উপর নিচ হতে পারে। আপনি জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন। সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন, ঢাকা বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ঢাকা বিভাগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আপনার পরিকল্পনা কি? আচ্ছা আপু, আমাদের জাতীয় ছাত্র শক্তি হয়েছে এটার তো বেশি দিন হয়নি। তো এরই মধ্যে আমার পরিকল্পনা যেটি, প্রথমত অবশ্যই যেহেতু জাতীয় ছাত্র শক্তির বেশি দিন হয়নি, সেক্ষেত্রে আমার আগে সংগঠনটাকে স্ট্রং করতে হবে। অর্থাৎ যেই বিভাগীয় যেই জেলা ভিত্তিক যেই কমিটিগুলো বা যে থানা ভিত্তিক কমিটিগুলো এবং ঢাকা জেলার যেই উপজেলাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমি আগে কাজ করব। এই জায়গাগুলোতে হয়তো আমি আগে ছাত্র শক্তিতে যারা কাজ করতে চায়, ছাত্র শক্তির যেই আদর্শ, সেগুলো তাদের কাছে অ্যাড্রেস করে আমি হয়তো তাদেরকে, থাকে না যে একটা স্ট্রাকচার দাঁড় করানো, এই স্ট্রাকচারটা আমি আগে মজবুত করতে চাই। এর পরপরই হচ্ছে আমার মূল লক্ষ্য হচ্ছে, যেহেতু আমরা ছাত্র রাজনীতি করছি, সেক্ষেত্রে ছাত্রদের জন্য ছাত্রদের উন্নয়নের যে কাজ করা, এটি হচ্ছে আমার মূল লক্ষ্য। দেখা যায় যে ঢাকার যে জেলাগুলো, ঢাকা বিভাগের যে জেলাগুলো, এই জেলাগুলোতে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যেই শিক্ষার্থীরা ছাত্র শক্তিতে কাজ করবে, তাদেরকে হয়তো আমি উৎসাহিত করব। তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেই সংকটগুলো রয়েছে, সেটা যাতায়াতের হতে পারে, সেটা বাসস্থানের হতে পারে, কিংবা একই সাথে তাদের যেই ক্যান্টিনগুলো থাকে, সেখানে দেখা যায় খাবারের মান নিয়ে অনেক প্রশ্ন থাকে। তো আমার কাছে মনে হয় আমি প্রথমত এই বিষয়টার দিকে গুরুত্ব দিতে বলবো। অর্থাৎ ছাত্রদের যে উন্নয়নমূলক কাজ, ছাত্রদের যে লিডারশিপের যে জায়গাটা, এটাকে কিভাবে আরো স্ট্রং করা যায়, এগুলো নিয়ে হয়তো আমি নানাভাবে তাদের সেমিনার, ট্রেনিং এইসবের ব্যবস্থা করতে পারি। এবং একই সাথে আমি আসলে চাই যে যারা ছাত্র শক্তিতে ছাত্র রাজনীতিটা করবে, তারা যাতে মানে একটা ছাত্র সংগঠনের রাজনীতি করছি বা একটা ছাত্র সংগঠনের কোনো একটা পদ হোল্ড করছি, এটার জন্য রাজনীতি না করে, বরং তারা যাতে আসলে ছাত্র রাজনীতিটাকে তারা ধারণ করে, বাংলাদেশের ইতিহাসটাকে তারা ধারণ করে, বাংলাদেশের ইতিহাস থেকে তারা শিক্ষা নিয়ে তাদের যেই কার্যক্রম, সেটা তারা নিজেরাই বুঝে নেয়। আমি এটার জন্য তাদেরকে যেভাবে গাইড করা দরকার সেটা করার চেষ্টা করব। একই সাথে তাদেরকে আমি যেভাবে বুঝাতে পারবো, সে কারণে আমার নিজেরও আরো জানাশোনা উচিত, আমার নিজেরও আরো পড়াশোনা উচিত। সেই জায়গাটাতে হয়তো আমি আরো বেশি ডেভেলপ করার চেষ্টা করব। চমৎকার পরিকল্পনা এবং খুবই প্রোডাক্টিভ পরিকল্পনা। আমরা চাইবো আপনার এই পরিকল্পনা বাস্তবায়িত হোক এবং আপনি সফল হন। জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন করছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তো বেশ কিছু কারণে ফেল করেছিল। আপনার কি মনে হয় জাতীয় ছাত্র শক্তিও ফেল করতে পারে? অ্যাবসলিউটলি নট। মানে আমি মনে করি না যে জাতীয় ছাত্র শক্তি ফেল করবে, কারণ জাতীয় ছাত্র শক্তি আমার কাছে মনে হয় যে সবাই যদি আসলে নতুন রাজনৈতিক যেই আকাঙ্ক্ষা, সেটিকে ধারণ করে যদি সবাই কাজ করতে পারে, আমার কাছে মনে হয় যে এটি কখনো ফেল করবে না। তবে এটি হতে পারে যে ছাত্র শক্তিতে যারা আছেন, সেটা সেন্ট্রাল কমিটি হোক কিংবা অন্যান্য ইউনিট কমিটি হোক, অনেকে হয়তো দীর্ঘদিন এটার সাথে পথ চলতে পারবে না। আমি কতটুকু পারবো সেটিও কিন্তু আমি নিশ্চয়তা দিতে পারছি না, কারণ নানা কারণে দেখা যায় অনেকের ইস্তফা দিতে হয়। সেটি ব্যক্তিগত কারণ হতে পারে, সেটি অন্যান্য আরো অনেক কারণ হতে পারে, কারণ রাজনীতিতে অনেক ধৈর্যের একটা বিষয়। তো এই ধৈর্যটা কার কতটুকু আছে, এটি হয়তো সময়ের সাথেই বোঝা যাবে। তো সেই জায়গা থেকে ব্যক্তি হিসেবে অনেকে হয়তো ছাত্র শক্তির সাথে যুক্ত না থাকতে পারে বা ছাত্র শক্তি থেকে ইস্তফা নিতে পারে, কিন্তু সংগঠন হিসেবে আমার কাছে মনে হয় যে ছাত্র শক্তি বেশ ভালো করবে। ছাত্র রাজনীতি থেকে এবার একটু জাতীয় রাজনীতির দিকে চলে যাচ্ছি। আসিফ মাহমুদ এনসিপিতে যোগ না দিয়ে স্বতন্ত্র ইলেকশন করার কারণে কি আপনার মনে হয় যে এনসিপির জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে? না, এটা আমার কাছে মনে হচ্ছে না, কারণ এনসিপির যখন গঠিত হয়েছে বা যেদিন প্রতিষ্ঠা হয়েছে, তখন তো আসিফ মাহমুদ এনসিপিতে ছিলেন না, তিনি উপদেষ্টা পরিষদেই ছিলেন। এবং একই সাথে দেখা যায় যে হয়তোবা আসিফ মাহমুদ যদি এনসিপি থেকে পদত্যাগ করতেন, সেক্ষেত্রে এনসিপির জনপ্রিয়তা কমার একটা সুযোগ ছিল, কারণ আসিফ মাহমুদ গণ অভ্যুত্থানে
সংবিধানের অনেক বড় একটা ফেস। তো সে যে কোনো সংগঠনে থেকে যদি সেখান থেকে পদত্যাগ করে সেটি হয়তো সেই সংগঠনের জন্য খুব একটা ভালো কিছু হবে না। কিন্তু আসিফ মাহমুদ যেহেতু এখন পর্যন্ত এনসিপিতে ছিলেন না, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তার স্বতন্ত্র নির্বাচন যদি তিনি করেন এটি এনসিপির জনপ্রিয়তাকে হুমকির মুখে ফেলবে, এটি আমার মনে হয় না। তবে একটি কথা না বললেই নয়, এটা আমার ব্যক্তিগত চাওয়া, পডকাস্টে বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় যে আসিফ মাহমুদ যদি এনসিপির সাথেই রাজনীতিটা করে এবং এনসিপির সাথে যুক্ত হয়ে রাজনীতিটা করে, নির্বাচন কিংবা তার যে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এটি যদি করে, তবে আমার কাছে মনে হয় এটি আরো ভালো হবে এই অর্থে বলছি যেহেতু এনসিপিতে যারা আছেন তাদের সাথে তার দীর্ঘদিনের বা দীর্ঘ সময়ের একটা রাজনৈতিক বোঝাপড়া আছে, জানাশোনা আছে এবং রাজনৈতিক পথ চলা আছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তাদের সাথে থাকলে হয়তো আরো ভালো হবে। আচ্ছা, এবার একটু একটা সাম্প্রতিক ঘটনার দিকে চলে যাচ্ছি। শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে। আপনার কি মনে হয় এই হত্যা চেষ্টার সাথে রাষ্ট্রযন্ত্রের কোনো যোগসাজশ থাকতে পারে? এটা কি সন্দেহ করা উচিত না? মানে কেন সন্দেহ করা উচিত না আমি বলছি, সন্দেহ করা উচিত, মানে যে থাকতে পারে কিনা। কেন বলছি? কারণ দেখেন আমরা খুব স্পষ্টভাবে দেখতে পেয়েছি যে শরীফ ওসমান হাদি ভাই, বাই দ্য ওয়ে আমি কিন্তু ওনার বেশ কয়েকটি পাঠচক্রে অংশগ্রহণ করেছিলাম। সে খুবই অমায়িক একজন মানুষ, এটা আমি আগে বলে নিচ্ছি, খুবই অমায়িক একজন মানুষ। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম কিছু বিষয়। যাই হোক, আমি চাই যে এই সুযোগ ভবিষ্যতেও হোক, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এটি চাইবো। এবার আপনার প্রশ্নে আসি, সেটি হচ্ছে যে আপনি মানে আমাদের কাছে এটা খুবই স্পষ্ট যে শরীফ ওসমান হাদিরকে যারা হত্যা করার চেষ্টা করেছে তারা কিন্তু এই চেষ্টাটা একদিনে করে দেয়নি, বা একদিনে কিন্তু এই চেষ্টা করেনি, বা একদিনে তাকে গুলি করে দেয়নি। আমরা স্পষ্ট দেখতে পেয়েছি, বা সেই তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে, আমি আশা করছি সেগুলো সঠিক, আমরা দেখতে পেয়েছি যে সিসি ক্যামেরার ফুটেজগুলো যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা কিন্তু দীর্ঘদিন তার সাথে উঠা বসা করেছে, তার ইনকিলাব সেন্টারে তাদের যাতায়াত ছিল এবং একটা পর্যায়ে এসে সুযোগ বুঝে কিন্তু তাকে গুলি করেছে। তো আমার কাছে মনে হয় যে এটি একটি পরিকল্পিত হত্যা, অবশ্যই পরিকল্পিত হত্যাযজ্ঞের চেষ্টা, পরিকল্পিত। এখন এটির সাথে কারা যুক্ত আছে এটা আসলে এই সরকারের বের করার কথা। কারণ হচ্ছে অবশ্যই আমার কাছে মনে হয়, এবং আমি এটা জোর গলায় বলতে চাই, অবশ্যই রাষ্ট্রীয় কোনো না কোনো এজেন্সি কিংবা রাষ্ট্রীয় কোনো না কোনো সংগঠন হতে পারে কিংবা কোনো সেক্টর হতে পারে যারা এটার সাথে যুক্ত থাকতে পারে। কারণ আপনার কি মনে হয় যে পরিকল্পিতভাবে একটা হত্যাযজ্ঞের চেষ্টা করা, এটা কি কোনো ধরনের রাষ্ট্রীয় যে সংগঠনগুলো রয়েছে কারো কাছে এই তথ্য ছিল না? অবশ্যই ছিল। যদি নাই থেকে থাকে তাহলে আমি বলবো সবগুলো রাষ্ট্রীয় যে সংগঠনগুলো রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য তারা সবাই ব্যর্থ। কেন ছিল না? একটা ইম্পর্ট্যান্ট মানুষ যে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছে, যে দীর্ঘদিন ধরে বিশেষভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করছে, সেটা আপনি ভারতীয় আধিপত্যবাদ বলেন কিংবা অন্যান্য যে বৈদেশিক আধিপত্যবাদ বলেন, এগুলোর বিরুদ্ধে যে সংগ্রাম করছে সে অবশ্যই রাষ্ট্রের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে এতদিন ধরে হত্যা করার যে পরিকল্পনা, এটি অবশ্যই কোনো না কোনো প্রতিষ্ঠানের কাছে খবর থাকার কথা ছিল। যদি না থেকে থাকে তাহলে আমি বলবো সবাই ব্যর্থ, আর যদি থেকে থাকে তাহলে তারা কেন এই বিষয়ে আগে থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, এটি একটি প্রশ্ন। এবং একই সাথে তাকে হত্যাযজ্ঞের চেষ্টা করার পরেও এখনো কেন তার আসামিদেরকে ধরতে এতটা দুর্বলতা প্রকাশ করছে, এটিও কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। এবং একই সাথে আমরা রিসেন্টলি দেখলাম, আমি জানি না এটাও সত্যি কিনা, যে তার যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা সীমান্ত পাড়ি দিয়ে চলে গেছে। এটা আমি আসলে এটা বিশ্বাস করতে চাই না। মানে আমার কাছে এটা পুরোপুরি একটা মুভির মতো মনে হচ্ছে, যে কিভাবে তারা আইন প্রশাসনের কিংবা রাষ্ট্রীয় যে নিরাপত্তা সংগঠনগুলো রয়েছে তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তারা সীমান্ত পাড়ি দিতে পারে। যদি আসলেই সেটা, আমি এটা বিশ্বাস করতে চাই না, আমি এটা বিশ্বাস করিও না। আমার কাছে মনে হচ্ছে তারা দেশেই আছে, তাদেরকে খুব দ্রুত বিচারের আওতায় আনা সম্ভব। কিন্তু যদি আসলেই তারা সীমান্ত পাড়ি দিয়ে থাকে তাহলে অবশ্যই এখানে তো রাষ্ট্রীয় কোনো না কোনো সহযোগিতা আছেই। আপনার কি মনে হয় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপ্লবীদেরকে যথাযোগ্য নিরাপত্তা দিতে এই রাষ্ট্র ব্যর্থ হয়েছে? এই রাষ্ট্র আসলে মানে আপনি তো এখানে স্পেসিফিকভাবে যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছিল তাদের কথা বলছেন। আমি একটু এটা অন্যভাবে বলি। আমার কাছে মনে হয় যে
এই রাষ্ট্র আসলে সামগ্রিকভাবে দেশের সকল মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। কারণ নিরাপত্তা তো আসলে মানুষের মানবাধিকারের একটা অংশ, তাই না? যে আমরা স্বাধীনভাবে আমাদের দেশ স্বাধীন আমরা বলি, তো এই স্বাধীন রাষ্ট্রে তো আমাদের আসলে সবারই স্বাধীনভাবে বসবাস করার কথা। কিন্তু আজকে কোনো মানুষই বাসা থেকে বেরোলে, কিংবা বাসা থেকে বের হওয়া তো দূরে থাক, বাসায় থাকাকালীন সে নিরাপদে থাকতে পারবে কিনা, কিংবা তার প্রতি সহিংসতা চলবে কিনা, এটি নিয়ে তার কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা নেই যে সে নিরাপদভাবে তার ঘরে থাকতে পারবে কিনা। তো এই রাষ্ট্র সামগ্রিকভাবে দেশের সকল মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। মানবাধিকার, যে মানবাধিকারের কথা আমরা বারবার বলি, সেটি এই রাষ্ট্র আসলে ঠিকভাবে পালন করতে পারেনি। ঠিকভাবে না, বরং কোনো অংশেই পালন করতে পারছে না। আর জুলাই গণ অভ্যুত্থানের যারা সম্মুখ সারির, তাদের প্রতি আসলে রাষ্ট্রের অবশ্যই কিছু দায়িত্ব ছিল। কারণ তারা যেহেতু দেখা যায় যে নির্দিষ্ট একটা গোষ্ঠীর একেবারে শত্রু হয়ে গেছে, দেখা যায় যে যে কোনো সময় তাদের যে কোনো কিছু হয়ে যেতে পারে, বা তাদেরকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে বারবার, তাদের অনেক শত্রু। সেক্ষেত্রে হয়তো রাষ্ট্র তাদের জন্য ভূমিকা রাখতে পারতো তাদের নিরাপত্তায়, কিন্তু সেটাও রাষ্ট্র করেনি। এক্ষেত্রে আপনি মনে করছেন যে রাষ্ট্র ব্যর্থ হয়েছে? অবশ্যই রাষ্ট্র ব্যর্থ। আমরা দেখতে পেয়েছি বিপ্লবীদের মধ্যে অনেককেই নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এবং একটি হিটলিস্টও প্রকাশ পেয়েছে। আমরা জানতে চাচ্ছি, আপনাকে কিংবা আব্দুল হান্নান মাসুদকে কি এখনো পর্যন্ত কোনো হুমকি দেওয়া হয়েছে কিনা? দেখেন, হুমকি তো আসলে প্রতিনিয়ত আসতে থাকে, এটি নানাভাবে আসতে থাকে। প্রয়োজন দেখা যায় যে তার পরিচয় গোপন করে আসে, কিংবা ফোন কলের মধ্যে আসে, কিন্তু আমরা হয়তো জানি না যে এইগুলো কারা করছে। এই তো, এটা তো আসলে আসতেই থাকে। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশনার শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পরে সেই প্রসঙ্গে একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি এইটাকে একটি স্বাভাবিক বিষয় হিসেবেই নিয়েছেন, এবং তিনি বলেছেন যে নির্বাচন আসলে এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তো এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? নির্বাচন কমিশনারের এই বক্তব্যের মাধ্যমে কি আপনি কোনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে, বা নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ আছে বলে মনে করছেন কিনা? অবশ্যই না। আমি তো আসলে এই বিষয়টাকে দেখতেই চাই না। আমার কাছে মনে হয় যে আমি জানি না উনি কিভাবে এই কথাটা বলতে পারলেন যে নির্বাচন আসলেই দু একটা হত্যার মতো কার্যক্রম হতে পারে বা হত্যা চেষ্টা হতে পারে। উনি কি এখনো মনে করছেন যে বাংলাদেশের এখনো আধিপত্যবাদ বিরাজ করছে, বা বাংলাদেশে যদি কেউ আধিপত্যবাদ কায়েম করতে চায়, দখলদারিত্ব কায়েম করতে চায়, তাহলে কি মানুষ এটা মেনে নিবে? আমি জানি না উনি আসলে কি মনে করছে, বা উনি কি এখনো মনে করছে যে বাংলাদেশের মালিকানা এখনো ফ্যাসিবাদ যারা কায়েম করতে চায় তাদের হাতে। আমি জানি না উনি এটা কিভাবে বলছে। আমি আপু আসলে আমার কাছে মনে হয় যে এরকম একটা বক্তব্য দেওয়ার পরেও উনি যে ওনার এই পদে এখনো বহাল আছে, আমার কাছে মনে হয় এটাই তো উচিত না। উনি যে তার পদে বহাল আছে, এটা উনি ওই জায়গাটা আসলে ডিজার্ভ করেন না, এবং তাকে ওই পদে রাখা উচিত না। কেননা আমরা সবাই স্পষ্ট, আপনি স্পষ্ট ধারণা রাখেন, আমি ধারণা রাখি যে হাদি ভাইয়ের উপর যেই তাকে যে হত্যা করার চেষ্টা, সেটি কিন্তু একদিনে হয়নি, সেটি অনেক দিন ধরে কিন্তু এই চেষ্টাটা করা হয়েছে, এবং সুযোগ বুঝে কিন্তু তাকে গুলিটা করা হয়েছে। তো তিনি কিভাবে বলতে পারে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা? এবং একই সাথে তাহলে উনি কি ভাবছেন যে আচ্ছা, হাদি ভাইকে যেভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এরকম আরো গণ অভ্যুত্থানের যারা ফেস, বা আরো হাদি ভাইয়ের থেকেও যারা আরো সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের উপরও এরকম বিচ্ছিন্নভাবে কেউ তাদেরকে হত্যা করার চেষ্টা করতে পারে? উনি আসলে কি মনে করছেন আমি জানি না। তবে আমার কাছে মনে হয় আমি তাকে আসলে মানসিকভাবে অসুস্থ বলবো, কারণ মানসিকভাবে কেউ অসুস্থ না হলে এই ধরনের কথা বলতে পারে না। আমরা দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয় বিপ্লবীদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে, বা তাদের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে। আপনি কি মনে করেন যে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেক বিপ্লবীদের জন্য আলাদা করে একটা সিকিউরিটি ফোর্স করা উচিত, বা আলাদা একটা নিরাপত্তা ব্যবস্থা করা উচিত তাদের জন্য? আমি আসলে এই বিষয়টাতে এই বিষয়টাকে খুব একটা উৎসাহিত করব না যে আলাদা করে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। এই যে শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হলো, এবং বিভিন্নভাবে হিট লিস্ট যে প্রকাশিত হলো, এরপরে কিন্তু পুরো দেশে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো দেশবাসী আসলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ ভবিষ্যতে আবারও এরকম কাহিনী ঘটাতে পারে, বা আবারও এরকমভাবে তারা দেশে ত্রাসের সৃষ্টি করতে পারে?
আসলে এক্ষেত্রে দেখা যায় যে তারা তো চেষ্টা করবেই, তারা নানাভাবে চেষ্টা করবে, সফল হোক কিংবা না হোক তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে দেশের যে কল্যাণ বা সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলো থেকে তাদেরকে কিভাবে আবারও সেই ত্রাসের যে রাজত্ব বা যে ত্রাসের রাজনীতি সেটা কিভাবে করা যায় এটা নিয়ে তারা চেষ্টা করছে, এবং তারা তো মনেই করে না যে তারা আসলে ভুল করেছে। তো সেক্ষেত্রে তারা নানাভাবে চেষ্টা করছে, এবং আমি মনে করি যে যারা এরকম যারা রয়েছে তারা দেশের জন্য আসলে হুমকি স্বরূপ। কিন্তু যদি এই গভর্নমেন্ট তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারত, যদি দেশের মানুষকে নিরাপত্তা যথাযথভাবে দিতে পারতো, আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে, রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে তারা যদি নিশ্চিত করতে পারতো তাহলে হয়তো, বা নিরাপত্তা নিশ্চিত করতে পারতো তাহলে হয়তো এই ধরনের কোনো আশঙ্কা থাকতো না। কিন্তু আমরা আসলে কাদের উপর ভরসা করব? মানে আমরা যেই আইন শৃঙ্খলা বাহিনী বা যে প্রশাসনের উপর আমরা ভরসা করি, কিংবা আমরা যে ইন্টারিম গভর্নমেন্টের উপর ভরসা করি, তারাই তো আসলে ফেল করেছে। তো এখন আসলে আমাদের ভরসার জায়গা আমরা নিজেরাই। যখনই যদি এরকম কোনো কিছু আবারও দেখা যায় যে আওয়ামী লীগ আবারও রাজত্ব করার চেষ্টা করছে কিংবা কোনো ধরনের নৃশংসতা সৃষ্টির চেষ্টা করছে, সেক্ষেত্রে আসলে আমাদেরকেই আবার এগিয়ে যেতে হবে। একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার কি মনে হয় কোনোদিনও কি আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবো? ইনশাল্লাহ। আমাদেরকে আসলে আমাদের যে লড়াই, দীর্ঘদিনের লড়াই, ভারতীয় আধিপত্যবাদ, শুধু ভারতীয় আধিপত্যবাদ না, যে বৈদেশিক আধিপত্যবাদ রয়েছে, এই লড়াইটা তো আমাদের একদিনের লড়াই না, এই লড়াইটা আমাদের দীর্ঘদিনের লড়াই। এবং আমার কাছে মনে হয় এই সময় এসে এই আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ আরো অনেক বেশি সোচ্চার হয়ে উঠছে, সচেতন হয়ে উঠছে। আমরা যদি আমাদের এই যে প্রজন্ম, এই প্রজন্ম যদি দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করতে পারে, দেশের জন্য যদি তারা স্বার্থপর হয়ে উঠতে পারে এবং সত্যিকারের দেশপ্রেমিক হয়ে উঠতে পারে, আমার কাছে মনে হয় যে কোনো ধরনের আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। আপনার জন্য আজকে সর্বশেষ প্রশ্ন, ছোট্ট করে আপনার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। দেখেন আপু, রাজনীতি থেকে আমার চাওয়াটা খুব কম। মানে আমার কাছে মনে হয় যে দেশের মানুষের যেই ন্যূনতম মানবাধিকার সেটি মানুষ নিশ্চিত করতে পারবে, বা সেটি এই রাষ্ট্র নিশ্চিত করবে, এটি আমার চাওয়া। একই সাথে দেখেন আপু, আমাদের কিন্তু নানা ধরনের লড়াই হয়, রাজনৈতিক লড়াই, সেটি দেখা যায় অনেক সময় কালচারাল লড়াই হয়, ধর্মকে কেন্দ্র করে হয়। এই লড়াইগুলোর কারণে কিন্তু আমাদের যে রাজনৈতিক পরিবেশ সেটি বারবার রক্তাক্ত হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে এই লড়াইগুলো থেকে মানুষ বের হয়ে সবাই যাতে তাদের কমফোর্ট জোনে রাজনীতিটা করতে পারে, এবং সবাই যাতে তাদের যেই ন্যূনতম অধিকার সেটি যাতে নিশ্চিত করতে পারে, আমার কাছে মনে হয় এমন একটি বাংলাদেশ আমরা পাবো। তো আমার রাজনৈতিক আকাঙ্ক্ষা এতটুকুই, খুবই ছোট, যে দেশের মানুষের মানবাধিকার নিশ্চিত হবে, গণতন্ত্রের চর্চা হবে, এগুলোই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম শ্যামলী সুলতানা জেদনির কথা। জেদনির যেই চাওয়া সেটা কিন্তু আমাদেরও চাওয়া। আমার মাটি আমার মা, মুক্তি পাক বিদেশীয় আধিপত্যবাদ থেকে, আমাদের দেশে তৈরি হোক সুষ্ঠু গণতন্ত্রের চর্চা, আমাদের শরীফ ওসমান হাদী ভাই ফিরে আসুক আমাদের মাঝে, এবং হাদী ভাইয়ের মতো যারা বিপ্লবীরা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত হোক। পাশাপাশি শ্যামলী সুলতানা জেদনির মতো বলিষ্ঠ এবং সাহসী নারী নেতৃত্ব গড়ে উঠুক আমাদের দেশে প্রজন্ম থেকে প্রজন্মে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।